প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে বেশ দারুণ ছুটির সময় কাটাচ্ছেন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হাউ টু টক টু এনিওয়ান বইটি আমাদের ইন্টারনাল কিছু ইস্যুর জন্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারিনি। কিন্তু আজ আমরা নিয়ে আসলাম এর দ্বিতীয় পর্ব, কিন্তু আমরা সেম ভয়েসে আনতে পারলাম না। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ থাকবে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়িয়ে কাজ নেই, চলুন শুরু করি আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে হাউ টু টক টু এনিওয়ান বইয়ের ৪১তম কৌশল থেকে ৫০তম কৌশল পর্যন্ত বর্ণনা করা হয়েছে। পর্ব ৪১। তাদের পাতাটাও পড়ো। তাদের বিষয়ে আরও বেশি জানতে চেষ্টা করো। সকাল সকাল কফি খেতে কার না ভালো লাগে? তুমি দারুণ একটা মুড নিয়ে কফি খাচ্ছ, হকার পত্রিকাটা তোমার বারান্দায় ছুঁড়ে দিল। তোমার দিন শুরু হয় পত্রিকার থেকে দেশ বিদেশের খবর জেনে। পত্রিকার কোন পাতাটা প্রথমে উল্টাবে? অবশ্যই আন্তর্জাতিক খবর, যদি না তুমি আন্তর্জাতিক অংশ নিয়মিত পড়ো। আন্তর্জাতিক খবর পড়তে তোমার বেশ লাগে, তাই তো? পৃথিবী কোথায় কি হচ্ছে এক নিমিষেই জেনে যাচ্ছ সব। অথচ অন্য অংশগুলো কখনো খুলেও দেখতে মন চায় না তোমার। এটা অন্যদের বেলায়ও প্রযোজ্য। খেলাধুলা, বিনোদন, কৌতুক, এসব খবরের নির্দিষ্ট পাঠক থাকে। আজ একটু অন্যরকম করো না হয়। আন্তর্জাতিক খবর রেখে বিনোদনের পাতাগুলো পড়ো। অথবা তুমি যদি বিনোদনের নিয়মিত পাঠক হও, তবে আজ আন্তর্জাতিক অংশটা একটু চোখ বুলাও তো। তুমি যতদিন না ওই সেকশনগুলো পড়বে, ততদিন পৃথিবীর বড় একটা অংশ তোমার অজানাই থেকে যাবে। নিত্য আড্ডায় অনেক বিষয় তোমার মাথার উপর দিয়ে যায়, কেন বলতে পারবে? কারণ তুমি শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডি নিয়েই মেতে আছো। বিশ্ব তো আর ওই ছোট্ট গণ্ডির মধ্যে পড়ে নেই। আগামীকাল কোন ছবিটা বেরোচ্ছে, গত বছর কোন মুভিটা বক্স অফিসে হিট করেছে, এসব তুমি তখনই জানবে যখন বিনোদন জগৎটা দেখবে। পত্রিকার পাতায় বড় বড় বিজ্ঞাপন দেখে তুমি বিরক্তির ঢেকুর তোলো। এসব না থাকলে পত্রিকা পড়াটা কত মধুর হতো, তাই ভাবছ তো? বাস্তবতা বলে ঠিক উল্টো। ওসব থাকায় কতজনের পৃথিবী রঙিন হয়েছে তুমি গুণে শেষ করতে পারবে না। তোমার কাছে যেটা গুরুত্বহীন, সেটা অন্যের কাছে গুরুত্ববহ হতে পারে। ঠিক কাল থেকেই তুমি অভ্যেসটা বদলে ফেলো। পত্রিকার অন্য সেকশনগুলোও দেখো, পড়ো এবং জানো। শুরুতে কিছুটা বিরক্ত লাগবে আমি জানি, কিন্তু যখন এটা চিন্তা করবে এসব তোমাকে বাস্তব জীবনে কতটা সহযোগিতা করবে, তখন সব বিরক্তি খুশিতে রূপ নেবে। আমি যদি জিজ্ঞেস করি পত্রিকার সবচেয়ে বিরক্তিকর অংশ কোনটি, সবাই এক বাক্যে বলে দেবে বিজ্ঞাপনের অংশটা। আমার পরামর্শ তোমায় বিরক্তি দেবে নিশ্চিত। আমি এখন তোমাদের বলবো ওই অংশটাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। আমার উপরে রাগ আসতে পারে, বাস্তবতা হচ্ছে ওটাও তোমায় অনেক বেনিফিট দিবে। বিজ্ঞাপনের পাতাগুলো তোমাকে বর্তমান সময়ের প্রচার মাধ্যম সম্পর্কে ধারণা দেবে। কিভাবে ওসব কাজ করে, কী রকম ডিজাইন করলে তা চোখে পড়ে, এবং অবশ্যই কী ধরনের বাক্য মানুষকে বেশি আকৃষ্ট করে। এসব সাইকোলজিও তুমি বুঝতে আরম্ভ করবে। জাহাজের সময়টাতে প্রায়শই দেখেছি যাত্রীরা জাহাজের কর্মীদের প্রশ্ন করেন, এই নৌকায় তুমি কতদিন যাবৎ আছো? অধিকাংশ কর্মীরাই বিরক্ত হন এই প্রশ্নে। প্রথমত সঠিক প্রশ্ন করার জন্যও একটা যোগ্যতার দরকার হয়। তারা যদি এভাবে বলতো, এই জাহাজে তুমি কতদিন ধরে কাজ করছো, তাহলে কর্মীরা খুব প্রফুল্ল হয়ে জবাবটা দিত। আমাদের জাহাজের ক্যাপ্টেন ক্যাফিরো সাহেব স্বল্পভাষী মানুষ। যাত্রা শুরুর দিকে বা শেষে তাকে যাত্রীদের পাশে এসে হাত মেলাতে প্রায়ই দেখা যায়। ক্যাপ্টেন সাহেব মাঝে মাঝে তীব্র রেগে যান। কিছু মানুষ এমনভাবে প্রশ্ন করেন যে রাগ হওয়াটাই স্বাভাবিক। একজন যাত্রী ক্যাপ্টেনের সাথে হাত মিলিয়ে বলল, হাই, আপনি মাস্টার হিসেবে কতদিন কাজ করেছেন? আরেকজন বলল, তোমার প্রথম কমান্ডিং কী ছিল? ক্যাপ্টেনের মেজাজ বিগড়ালেও উভয় প্রশ্নেরই জবাব দিয়েছেন। অথচ প্রশ্নগুলো এভাবেও হতে পারত, হাই, আপনি ক্যাপ্টেন হিসেবে কতদিন ধরে আজ করছেন এই জাহাজে? অথবা আপনি প্রথম কোন জাহাজ দিয়ে কর্মক্ষেত্রে ঢুকেছেন? এমন হলে তারা ক্যাপ্টেনের ভদ্র ইটালিয়ান চেহারাটা দেখত। অথচ তারা কর্কশ কণ্ঠটা নিজেরাই বেছে নিয়েছে। কিভাবে উত্তর পাবে এটা খুব বেশি নির্ভর করছে তুমি কিভাবে প্রশ্নটা করেছ তার ওপর। সংবাদপত্রের সবগুলো অংশ পড়ার সুবিধা এটাই, একসাথে তুমি নানা দিক নিয়ে জেনে যাবে।
যা তোমায় অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা করবে। তাদের সম্পর্কে আরও বেশি রসদ সংগ্রহ করো। বিভিন্ন পেশার মানুষদের নিজেদের ভেতরে চর্চিত বিষয়গুলো জেনে তুমি তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবে, যা পূর্বে আলোচিত হয়েছে। এই পর্যায়ে আমরা জানব কিভাবে ট্রেড ম্যাগাজিনগুলো তোমাকে সাহায্য করতে পারে। যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দেখছ, সবখানেই এই ট্রেড ম্যাগাজিন সরবরাহ করা হয়। তুমি চাইলে তোমার কোনো বন্ধুর মাধ্যমে আনিয়ে একটা ম্যাগাজিন পড়ে দেখতে পারো। এছাড়া সাপ্তাহিক ম্যাগাজিনগুলো বিভিন্ন বইয়ের দোকানে সহজেই পাবে। এগুলো তোমায় ব্যবসায়িক জগতে নানা তথ্য দেবে, যা তুমি কখনোই জানতে না। ফলশ্রুতিতে কোনো একজন বড় ব্যক্তির সাথে তুমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো যদি সুযোগ মেলে। চাকরির বাজারেও এই জ্ঞান তোমায় এগিয়ে রাখবে। যে ছেলে ব্যবসা বোঝে তাকে না চায়। কৌশল 41, তাদের পাতাটাও পড়ো। বিভিন্ন বিষয়ের ওপরে আজকাল অনেক মাসিক ম্যাগাজিন বের হয়। তোমার লক্ষ্য যদি হয় কোনো বড় ব্যক্তির সান্নিধ্যে যাওয়া, তবে ওগুলো কেনা তোমার জন্য ফরজ হয়ে গেছে। ট্রেড ম্যাগাজিন থেকে শুরু করে লাইফস্টাইল, সব ধরনের ম্যাগাজিন তুমি বাজারে পাবে। তোমার কাজ হলো প্রতি মাসে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপরে ম্যাগাজিন কিনে আনা এবং পড়া। একজন মহান সাধক বলেছিলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। সেরকম আমিও বলতে চাই, ম্যাগাজিন কিনেও কেউ দেউলিয়া হয়নি, উল্টো কোটিপতি হবার রেকর্ড আছে। পর্ব 42, তাদের রীতিনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখো। বৈশ্বিক ইনসাইডার হয়ে ওঠো। তোমাদের যাদের ভিন্ন একটা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে, তারা ভ্রমণের পূর্বে কি করেছিলে? যতটুকু পেরেছ ওই দেশের ভাষা এবং দেশ সম্পর্কে হালকা পাতলা জেনে নিয়েছ, তাই নয় কি? কেউ কেউ বোধহয় ওই দেশ বিষয়ক একটা বইও পড়ে ফেলেছে নিমিষেই। ইটালিতে গিয়ে রোম শহর ঘুরতে ঘুরতে তোমার টয়লেট পেয়ে বসল। বেচারা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারছো না এখানকার টয়লেটটা কোথায়, কারণ তুমি তাদের ভাষাই জানো না। এজন্য প্রত্যেক ভ্রমণকারী অবশ্যই সে দেশের কিছু ভাষা শিখে রাখে, ওগুলো কাজে দেয়। আবার ধরো, তুমি কুয়ালালামপুর গিয়ে এদিক ওদিক চাতক পাখির মতো একটা কাপড়ের দোকান খুঁজছ, কিন্তু তুমি ভাষা জানো না বলে নিজের চুল ছিঁড়ে ফেলতে মন চাইছে। এমনটা হয়, হওয়াটা স্বাভাবিক। বিশ্বায়নের এই যুগে ওসব ঝামেলা কিছুটা হলেও কমেছে। ইন্টারনেট আর ইংরেজি ভাষার বদৌলতে আজকাল অনেক কিছুই খুব সহজ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আজও অটুট রয়েছে, তা হচ্ছে সবার নিজস্ব সংস্কৃতি এবং রীতিনীতি। বিশ্ব যতই আধুনিক হচ্ছে, মানুষ ততই নিজস্ব সংস্কৃতির গুরুত্ব উপলব্ধি করছে। একই কারণে ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকায় গেলে দেখা যায় মানুষের আচার-আচরণ এবং জীবনের সাথে তাদের রীতিনীতি, সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সবার প্রতি আমার পরামর্শ থাকবে, যে দেশেই যাও অন্তত তাদের রীতিনীতি এবং সংস্কৃতি একটু হলেও জেনে যাও। নইলে আমার বান্ধবী গেরাল্ডিনির হাল হবে সবার। গেরাল্ডিনির গল্পটা মজার। জাপানে একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার ডাক পেয়ে সে আর দেরি করল না, দাওয়াত কবুল করে নিল। জাপান সম্পর্কে তার ধারণা ছিল একেবারে শূন্য। তবে আশপাশে যা শুনেছে, জাপানিরা চরম অতিথিপ্রিয়। গেরাল্ডিনি হাওয়াই জাহাজে চড়ে বসল। ৬,৭৩৭ মাইলের দূরত্ব তাকে হালকা বিশ্রাম দিল। সে তার প্রিয় জিন্স এবং একটা জ্যাকেট পরেই প্লেনে উঠল। জাপানে তাকে রিসিভ করতে আসা নারীটা এয়ারপোর্টে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে রিসিভ করল। ৫ জন ভদ্রলোকও তাকে গ্রহণ করতে এসেছেন। তারা মাথা নিচু করে জাপানিদের রীতি অনুযায়ী তাকে স্বাগত জানাল। সবাই তাদের ভিজিটিং কার্ড তার হাতে তুলে দিল। সে ওগুলো দেখে পেছনের পকেটে রাখল। এরপর নিজের ভিজিটিং কার্ডটা হাতে নিল। বেচারি ভাবল, তার নামটা উচ্চারণ করতে এদের দাঁত একটাও মুখে থাকবে না, বরং নামটা সহজ করে দেওয়াই ভালো। সে কার্ডের উপরে সংক্ষেপে লিখল গ্যারি। জাপানি ভদ্রলোকেরা কার্ডটা উল্টে পাল্টে দেখল, তারপর ব্যাগে ঠুকিয়ে নিল। পরের সকালে গ্যারিকে চায়ের দাওয়াত দেওয়া হলো। আগের ভদ্রলোকদের সাথে তার আবারও দেখা। এবার একটা বাড়তি চমক, তার হাতে একটা উপহারের বক্স বাড়িয়ে দিল পুরুষদের একজন। ও খুবই খুশি হল, হাত বাড়িয়ে উপহারটা নিল। উপহার বক্সটা খুলে সে উপহারটা দেখে আবেগাপ্লুত হল। গ্যারাল্ডিনিও তাদেরকে ধন্যবাদ জানালো। অসংখ্য ধন্যবাদ, উপহারটা আমার খুবই পছন্দ হয়েছে। সে তাদের সাথে মৃদু কোলাকুলি করল। জাপানি ভদ্রলোকেরা অবাক হয়ে গেল। একজন আরেকজনকে আড়ালে ডেকে কি জানি বলল। সেও প্রচণ্ড অবাক হল। কি ভুল করল নিজেও বুঝল না, এবং তার শঙ্কাই সত্যি হল। এরপর আর কখনোই তাকে জাপান থেকে ডাকা হয়নি। সে এটা নিয়ে অতিশয় চিন্তিত হয়ে গেল।
গ্যারির ভুলের লিস্ট অনেক লম্বা। যদিও সে না জেনে করেছে, তবে ভুল সবসময় ভুল হিসেবে গণ্য। তার প্রথম ভুল, সে জিন্স পরে তাদের সাথে দেখা করতে গিয়েছে। এশিয়ায় জিন্স কিংবা পাশ্চাত্যের জামাকাপড় পরা হয় না, ওগুলো পরে কেউই অফিসিয়াল কাজে যায় না। তার দ্বিতীয় ভুলটা হচ্ছে, জাপানিদের চোখে বিজনেস কার্ড অনেক গুরুত্বপূর্ণ বস্তু। ওটা দিতে হয় যেমন 2 হাত দিয়ে, নিতেও হয় 2 হাত দিয়ে সম্মানের সাথে, যা সে করেনি। তবে এশিয়ার মুসলিম দেশগুলোতে ডান হাতে দিতে হয়। তারা যে কোনো জিনিস ডান হাতে নিতে পছন্দ করেন। এরপর বিজনেস কার্ডটা গ্রহণের পর উভয়ের উচিত ছিল ওটা পর্যবেক্ষণ করে দেখা। এই অঞ্চলে কথাবার্তা শুরুই হয় বিজনেস কার্ড আদান প্রদানের মধ্য দিয়ে। দুজন নিজেদের পরিচয় হওয়ার পরই ওটা সৌজন্যতার অংশ হিসেবে বাড়িয়ে দেয়। এবং বিজনেস কার্ড গ্রহণের পর তা দ্রুত পেছনের পকেটে রাখাটাও একটা অভদ্রতা। গুরুত্বপূর্ণ জিনিস মানুষ তার ব্যাগে রাখে। তার চতুর্থ ভুলটা সে আবিষ্কার করে যখন সে আমেরিকায় আবার ফেরত আসে। তার বন্ধু বিল, যে কিনা ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে যাওয়া আসা করে, তার এই ভুলটা ধরিয়ে দিয়েছে। বিজনেস কার্ড জাপানিদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। কার্ডে ওর নাম, কোম্পানি, পদবি এইসব যতটা গুরুত্বপূর্ণ, কার্ডের অপর দিকে জাপানি ভাষাও একই জিনিস লেখা ততটা গুরুত্ব ওরা দিয়ে থাকে। দুঃখজনক কিন্তু সত্য এটাই, তার কার্ডের পেছনের অংশ পুরোপুরি খালি ছিল। আর অন্য ভুলটা ছিল কার্ডের উপরে কলম দিয়ে নিজের নাম লেখা। এশিয়ান অঞ্চলে এটা খুবই নেতিবাচক যে তোমার কার্ডের উপরে কলম দিয়ে কিছু লেখা আছে। আগেই বলেছি, এশিয়াতে তোমার বিজনেস কার্ড অনেক গুরুত্বপূর্ণ। এটা খুবই দুঃখজনক যে সে তাদের সামনেই তাদের উপহারটা খুলে দেখেছে। এটা ওদের জন্য চরম অপমানকর। প্রতিটি উপহার গোপনীয়ভাবে বাসায় কিংবা কক্ষে খুলতে হয়, যাতে কেউ না দেখে। আরেকটা ব্যাপার হচ্ছে, উভয়ের দিক থেকে যেসব উপহার আদান প্রদান হয়েছে তা যাতে তুলনা করতে না হয়। বেচারি তাদের তো কোনো উপহারই দেয়নি। সর্বশেষ ভুলটা ছিল, সে তাদের সাথে মৃদু কোলাকুলি করেছে। জাপানে প্রথম পরিচয়ে কেউ তা করে না। যাদের পরিচয় এবং সম্পর্ক দীর্ঘ, তারাই কোলাকুলি করতে পারে। এত বিশাল ভুলের পাহাড়ের সামনে দাঁড়িয়ে সেইটা আশা করতে পারে না তাকে ওরা দ্বিতীয়বার ডাকবে। তবে এটা অবশ্যই বলা উচিত, ভবিষ্যতে সে এসব ভুল থেকে দূরে থাকতে পারবে। এরপর তার আরেকবার আমন্ত্রণ এলো আমেরিকার ভেতরেই, জায়গার নাম এল সালভেন্ডোর, যেখানে সে খুব সহজেই পৌঁছে গেছে। এবার আর আগের ভুলটা করেনি গ্যারি। যাওয়ার আগে ওই অঞ্চল নিয়ে খোঁজ নিয়ে তবেই বিমানে উঠেছে। তুমি যেখানেই যাও না কেন, সেখানকার রীতিনীতি অনেক বড় ফ্যাক্টর। তুমি নিজের অজান্তেই হয়তো তাদের কোনো রীতি ভেঙে বসে আছো। এজন্যই ওই দেশের রীতিনীতি এবং ভালো মন্দ জানাটা অত্যধিক জরুরি যদি তুমি সফল হতে চাও। কৌশল ৪২। তাদের রীতিনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখো। কোনো নতুন ভূমিতে পা দেওয়ার আগেই সেই ভূমির সংস্কৃতি, রীতিনীতি জেনে নেওয়া ভালো। এতে করে সেখানে প্রচলিত খারাপ এবং ভালোর ব্যাপারগুলো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর তুমি তাদের সংস্কৃতিকে সম্মান করলে তারা তোমাকেও অবশ্যই সম্মান করবে। যদি তোমার কাজে সফলতা চাও, তাহলে অবশ্যই সে দেশের রীতিনীতি জেনে যাও। তারা কোন বিষয়গুলো এড়িয়ে চলে আর কোন বিষয়গুলো তাদের খুশি করে, জেনে যেতে অত্যধিক কষ্ট হবার কথা নয়। পর্ব ৪৩। দামাদামি না জানলে ঠকতে হবে। যে পণ্য কিনতে চাচ্ছ, ওটার হাঁড়ির খবর জানার পন্থা। মানুষ কৌশলী হতে হতে এমন নিচে পৌঁছে গেছে যে আজকাল আর কোনো কৌশলই কাজে দেয় না। প্রেমের ময়দানে এবং যুদ্ধের ময়দানে সব কিছুই বৈধ। এই প্রবাদটাকেও অনেকে ছাড়েনি। তাদের সংযোজিত শ্রুতিটি এমন: প্রেমের ময়দানে, যুদ্ধের ময়দানে এবং কেনাকাটার ময়দানে সব কিছুই বৈধ। আমার পরিচিত একজন হোটেল ম্যানেজার আছেন। তিনি কথায় কথায় হেসে বললেন, বিভিন্ন সেলিব্রিটিদের নাম নিয়ে হোটেল রুম বুক নেবার ঘটনা অহরহ ঘটছে। এই সেদিন একজন রেস্টুরেন্টে বলল, আমি রন সাহেবের বন্ধু এলিস বলছিলাম, রন সাহেবের নামে একটা রুম বুকিং নিন। ম্যানেজার রন সাহেবকে চেনেন। তিনি একজন মিডিয়া ব্যক্তি, অত্র অঞ্চলে যে কেউ চেনে। আসল ঘটনা হচ্ছে ভিন্ন। রন সাহেবের নাম ভাঙিয়ে রুম নিতে গেলে সহজেই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। হোটেলে যেদিন ফোন করা ভদ্রলোক আসলেন, অনুনয় করে বললেন, রনের আজ শরীর ভালো নেই, তাই সে আসতে পারেনি। উক্ত ম্যানেজারের দাবি, তিনি ৮ থেকে ৯ বার রন সাহেবের নামে রুম বুকিং নিয়েছেন, কিন্তু কখনোই রন সাহেবের দেখা মেলেনি। মোদ্দা কথা হচ্ছে, এখন এই ট্রিকটাও বন্ধ হয়ে গেছে আজকাল। কোনো সেলিব্রিটির নাম নিয়েও রুম পাওয়া যাচ্ছে না আজকাল। আরেক ধরনের লোক আছে যারা খাবার হোটেলে গিয়ে সোজা রিসেপশনে চলে যাবে, এন্ট্রি খাতায় আন্দাজে একটা নাম দেখিয়ে বলবে, ওটা আমার,
আমি বুকিং দিয়েছি। এই কৌশলটাও বাতিলের খাতায় চলে গেছে বহুদিন হয়। হোটেল এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই ঘাস খেয়ে হোটেল কিংবা রেস্টুরেন্ট চালান না। তারা সিস্টেম আরও আপডেট করেছেন। এই যাচ্ছে মানুষের বাটপাড়ির অবস্থা। আমার নিজের জীবনেও এমন ঘটনা দেখেছি। হোটেল ডিনার হাউসে আমার একটা রুম বুক করা ছিল। আমি চাবি বুঝে নেওয়ার সময় এক ভদ্রলোক চিৎকার করে উঠলেন, কোনো রুম খালি নেই মানে? এটা কি মোগের মুলুক নাকি? আমার অবশ্যই রুম লাগবে। ভদ্রলোকের চিৎকার দেখে মনে হলো রুম তার নামে আজীবনের জন্য বরাদ্দকৃত থাকা উচিত। এই ভদ্রলোক যে কোনো দিন এসে বলতে পারেন, রুম নেই মানে? এমন কটু চিৎকারে কাজ না হওয়ায় ভদ্রলোক হতাশ হলেন। তার ধারণা ছিল তার ধমকে রুম দিয়ে দেওয়া হবে। সেই ভদ্রলোক আরেক ধাপ নিচে নামালেন নিজেকে। এবার চেঁচিয়ে উঠলেন, তুমি যদি আমায় রুম না দাও, আমি এই ফ্লোরেই শুয়ে পড়ব, এখানেই ধমাবো, আমার গায়ে এক টুকরো কাপড়ও থাকবে না বলে দিলাম। তার বাচ্চামি কাজে দিয়েছে। তাকে একটা রুম দেওয়া হলো। একটা রুম পেতে নিশ্চয়ই কেউ এতটা নিচে নেমে নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। এই বাচ্চামি কৌশলটাও তাই আমাদের কোনো কাজের না। একদিন সন্ধেবেলার ঘটনা, একজন ইন্স্যুরেন্স কর্মী আমায় একটা প্রস্তাব দিতে আসলেন। আমিও যথারীতি কার্সন নামের ভদ্রলোকের আমন্ত্রণ গ্রহণ করলাম। তিনি উক্ত ইন্স্যুরেন্সের সুবিধা অসুবিধা সবই জানালেন। ওটাতে আমি রাজি হলে আমার কতটুকু লাভ হবে তাও বর্ণনা দিয়ে বুঝিয়ে দিলেন। তার বর্ণনা মতে আমি কিছুটা রাজি হয়েও গেলাম। এমন সময়ে ঘ্যাত করে তার ফোন বেজে উঠল। সে একটু সময় চেল নিল এবং বারান্দায় ছুটে গেল। তার কথা ওখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। সে তার কলিগের সাথে একই ধরনের একটা অফার নিয়ে কথা বলছিল। কার্সন সাহেবের কথা শুনে এটাই বুঝলাম, তার কলিগ যেন ওই লোকের প্রস্তাবে রাজি হয়ে যায়। যেহেতু ওই লোক ইন্স্যুরেন্সের পলিসিগুলো নিয়ে অনেক ভালো জানেন, তার সাথে যত কম লাভে চুক্তি করা যায় সেটাই লাভ। আমার ভেতরটা নড়েচড়ে উঠল। হচ্ছেটা কি? একজন লোক ইন্স্যুরেন্সের ভেতরের বিভিন্ন কিছু জানেন বলে তার থেকে কম লাভ করবে, অথচ আমাদের মতো মানুষদের থেকে বেশি লাভ। সেদিন আমি এটা স্পষ্ট বুঝতে পেরেছি, প্রত্যেক বিক্রেতা একই পণ্য ভিন্ন দুই দামে বিক্রি করেন। যারা হাঁড়ির খবর জানেন তাদের জন্য এক দাম, আর আপনার জন্য আরেক দাম। এজন্য জেনে শুনে কিছু কিনতে গেলে বাড়তি কিছু পাওয়াই যায়। তুমি বেচারা কিছু কিনোনি, তুমি যখন ওটা কিনতে যাবে দোকানদার সহজেই তোমার থেকে দাম বেশি নেবে, অথচ একই পণ্য অন্য একজন লোক আরও কম দামে কিনে নিয়ে গেল। আমি এজন্য সবাইকে পরামর্শ দেই, কিছু কিনতে গেলে অবশ্যই ওই জিনিস সম্পর্কে জেনে যেতে, ওই পণ্য নিয়ে কিছু সাধারণ কথাবার্তা যেগুলো অন্যরা জানে না, যেগুলো জানলে তুমিও ভেতরের কেউ হিসেবে গণ্য হবে। আইন পেশায় নিয়োজিত ব্যক্তিদের পারিশ্রমিক নেওয়া নিয়ে একটা কথা বেশ প্রচলিত। যদি তুমি দড়ির মাপ জানো তবে তোমার দড়ি ছিঁড়ে পড়ার সম্ভাবনা শূন্য। অর্থাৎ যদি তুমি একজন উকিলের ফি এবং ওই জাতীয় কেসের সঠিক খরচ জানো, তবে তুমি খুবই কম ফি দিয়ে একজন ভালো উকিল ধরে ফেলতে পারবে। আমার বাসার রং করে তার নাম ইগি। সে খুবই ধূর্ত। একদিন আমায় বলল, ম্যাডাম, আপনি কি জানেন কিভাবে কম খরচে দেয়াল রং করাতে হয়? আমি মাথা দোলালাম, কিভাবে? সে বলল, যার সাথে রং করার চুক্তি হবে তাকে সহজ ভাষায় বলবেন, এই যে দেয়ালটা দেখছ, এটা রং হবে। দেয়ালটা বেশ পরিষ্কার এবং প্লেন। তোমাকে ঘষা মাজা এবং পুটিং তেমন করা লাগবে না, কষ্টও কম, ঝটপট কাজ হয়ে যাবে। দেখবেন আপনি অনেক কম দামে একজন রংমিস্ত্রি ভাড়া করে নিতে পারবেন। ঘষা মাজা, পুটিং দেওয়া, এছাড়া আরও দু একটা নাম সে বলল, যেগুলো একজন রংমিস্ত্রির সামনে আমাকে ভেতরের লোক অর্থাৎ ইনসাইডার হিসেবে তুলে ধরবে। ফলে অনেক কম মূল্যে আমি রং করিয়ে নিতে পারব। তখন কি করবে যখন পরামর্শদাতা হিসেবে ইগি বলে কেউ থাকবে না? জীবনের সব পর্যায়ে তো আর ইগিকে খুঁজে পাওয়া যাবে না যে ভেতরের কথাগুলো দেদারসে বলে দেবে। এই অবস্থায় একটু বুদ্ধি খাটাতে হবে। তোমাকে ফিল্ডের ইগিদের খুঁজে বের করতে হবে। তোমার যে বন্ধুটা ওই সম্পর্কিত কোথাও কাজ করে তাকে জিজ্ঞেস করো, সে তোমায় সব বলে দেবে। ওরকম কেউ না থাকলেও উপায় আছে। ধরো তুমি একটা ডায়মন্ড কিনতে চাও, তোমার পরিচিত একটা দোকান রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে না জেনে গেলে তোমার থেকে দাম বেশি নেবার সম্ভাবনা রয়েছে। তুমি এই কাজটা করতে পারো, আশেপাশে যতগুলো জুয়েলারিতে ডায়মন্ড বিক্রি হয় ঘুরে আসো। কয়েক দোকানে ঘুরলেই তাদের প্রচলিত নামগুলো তোমার নজরে আসবে। এই যেমন ডায়মন্ডকে তারা লোকালি পাথর বলে ডাকে,
ডায়মন্ডের উপরের অংশটাকে তারা ডাকে টেবিল, প্রস্থকে গ্রিডাল নামে ডাকা হয়। এই জাতীয় আরও অনেক নাম তোমার চোখে পড়বে, যেগুলো একজন সাধারণ ক্রেতা হিসেবে তোমার অজানাই থেকে যায়। একটু জেনে শুনে তোমার কাঙ্ক্ষিত দোকানটাতে যাও, এসব শব্দগুলো ব্যবহার করো। কি দেখলে? দোকানদার তোমাকে ভেতরের কেউ ভেবে বসে আছে, অর্থাৎ তুমি হাঁড়ির খবর সব জানো। পরিশেষে দোকানি তোমার কাছে জিনিসটা অনেকের চেয়ে কম দামে বিক্রি করছে। কৌশল 43। দামাদামি না জানলে ঠকতে হবে। প্রাচীন আরবে বিভিন্ন জিনিসপত্র বেচাকেনার ইতিহাস পাওয়া যায়। সেই তখন যেমন দামাদামি হতো, আজকের এই আধুনিক বিশ্বে এসেও দামাদামি করাই লাগে। তোমরা যদি দামাদামি করতে জানো, তবে ঠিক একই পণ্যটাই তোমাকে অনেক কম মূল্যে দোকানি দিয়ে দেবে। ছোটখাটো কেনাকাটায় লাভ লোকসানের হিসেব মানায় না, কিন্তু ওটা যখন বড় কোনো সদাই হতে যাচ্ছে, তখন এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পণ্যর আলাদা ভাষা রয়েছে। কয়েক দোকানে ঘুরো সেই পণ্যের ভাষা শেখার জন্য, এরপর কাঙ্ক্ষিত দোকানে ঢুকে সেই ভাষা প্রয়োগ করো। দেখবে এই ভাষা সত্যিই কাজে দেয়। অধ্যায় 5। কেন আমরা কাছাকাছি ধারণা পোষণ করি? আমরা ঠিক থোকায় থোকায় সাজানো শিমের বিচির মতো। মুক্ত আকাশে অসংখ্য পাখির বিচরণ। নানা রঙের, নানা ঢঙের এসব পাখিদের একটা কমন বৈশিষ্ট্য রয়েছে। এরা নিজের পাল ছেড়ে অন্যের পালে যায় না। সব পাখি তাদের নিজ দলে বিচরণ করছে। নিচ থেকে দেখলে পাখিদের অনেক কাছাকাছি দেখালেও তাদের প্রতিটি পালে রয়েছে আলাদা স্বতন্ত্রতা। পাখির গায়ের রং হলুদ হলেই তারা তাইরে নাইরে করে একত্রে উঠতে থাকে না, বরং একই জাতের পাখি হওয়াও আবশ্যক। একই কালারের অনেক পাখিই থাকে। একটা পাখি একটা পালে উড়ার যোগ্যতা তখনই পাবে যখন সে প্রমাণ করবে সে তাদেরই একজন। পাখিদের এই স্বতন্ত্রতা দেখে কেউ একজন বলেছিলেন, যেই পাখিটার পাখনায় একটা মাত্র পালক আছে, সেও তার পালের সাথেই ওড়ে। পাখিদের মতো অনেক মানুষের ভেতরটাও একই রকম। যতক্ষণ না নিজের মন মতো কাউকে পাচ্ছে, সে কাউকে গ্রহণ করবে না। মানুষদের এই অংশটা নেহাত ছোট্ট না। তারা নিজেদের আশপাশে শুধুমাত্র তাদের মতো মানুষদেরই আকাঙ্ক্ষা করে, অথচ মানুষ বুদ্ধিমান প্রাণী হিসেবে অধিক পরিচিত। এজন্য জ্ঞানীরা নিজেদের একটা গণ্ডির ভেতরে ফেলে রাখে না, বরং নিজেকে সবার মাঝে ছড়িয়ে দেয়। সব রং, সব ঢঙের মানুষদের সাথে তারা মেশে, সম্পর্ক তৈরি করে, এমনকি ব্যবসায়িক অংশীদারও বানায়। তুমি যত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, তোমার সফলতা ততই বাড়বে। এটা একটা প্রমাণিত সত্য যে মানুষ তার নিজের ব্যক্তিত্বের কাছাকাছি মানুষকে বেশি আকাঙ্ক্ষা করে, তাদের সাথে থাকতে বেশি তৃপ্তি অনুভব করে। একটা গবেষণা আয়োজিত হয়েছে এই ব্যাপারে। সেখানে সমসংখ্যক নারী ও পুরুষকে ব্যক্তিত্ব এবং বিশ্বাসের পরীক্ষা দিয়ে তারপরই চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একজন পুরুষ এবং একজন নারীকে জোড়া করে আলাদা ঘরে কথা বলতে দেওয়া হয়েছে। অর্ধেক জোড়াকে বলা হয়েছে তাদের দুজনই একই মন মানসিকতা বহন করে। অন্যদিকে বাকি অর্ধেককে বলা হলো তারা উভয়েই ভিন্ন মন মানসিকতা বহন করে। তবে আসল সত্য কথা হচ্ছে, উভয় ধরনের গ্রুপকেই মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আসলে তাদের কে কোন ধ্যান ধারণা পোষণ করে এটা কেউ জানে না, কারণ ওটা শুধুমাত্র পরীক্ষার স্বার্থেই করা হয়েছে। এক্ষেত্রে দেখার বিষয় ছিল তাদের নিজেদের মাঝে সম্পর্ক কেমন মধুর হয়। বলে রাখা ভালো, দুই পক্ষের চূড়ান্ত ফলাফল এটাই বলছিল, যেই জোড়াদের জন্য বলা হয়েছিল তাদের মন মানসিকতা একই, ঠিক তাদের প্রায় সকলের ভালো একটা কথোপকথন হয়েছে। অন্যদিকে যাদের জানানো হয়েছে তারা বিপরীত ধ্যান ধারণা পোষণ করে, তাদের সম্পর্ক অপেক্ষাকৃত কম মধুর ছিল। সুতরাং এটা ভালোই বোঝা যাচ্ছে মানুষ তার ব্যক্তিগত চিন্তাচেতনা দ্বারা কতটা প্রভাবিত। এই অধ্যায়ে তোমাদের বিপরীত ধ্যান ধারণা পোষণ করা মানুষদের সাথে সম্পর্ক করার কৌশল শেখানো হবে। শুরু করা যাক। পর্ব 44। অনুকরণ প্রিয় হও। তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখো। আকাশে ঈগল যতটা ধীর গতিতে পাখা মেলে ভেসে থাকে, অন্যান্য ছোট পাখিরা ততটা পারে না। তারা খুব দ্রুত উড়ে যায়। আবার একজন শহরের বাসিন্দা যেমন করে শহরের অলিগলিতে হাঁটবে, একজন গ্রামের লোকের কাছে তা আশা করার কথা নয়। মানুষ অবস্থাভেদে বিভিন্ন রকমের হতে পারে। তুমি কি এদের কাউকে সঠিক বা ভুল বলার অধিকার রাখো? না, রাখো না। সবাই সবার দিক থেকে সঠিক হতে পারে। এজন্যে অনেক মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না। হুট করে বলে ফেলে না তুমি ভুল,
বরং তাকে আসল পরিস্থিতি বুঝিয়ে বলে। বিক্রয়কর্মীরা এ ব্যাপারে অনেক বেশি সচেতন। সে তোমার ব্যক্তিত্ব বুঝেই তার কথা বলে। তুমি ঠিক যেরকম, সে নিজেকে ঠিক সেভাবেই উপস্থাপন করে। ফলে তুমি ধরে নাও, আরে ও তো আমার মতো। ব্যাস, তুমি তাকে পছন্দ করতে শুরু করো। পৃথিবীর অধিকাংশ মানুষই নিজের কাছাকাছি চরিত্রের মানুষদের পছন্দ করে। আমার বান্ধবী জিনিয়া একটা সেমিনারের আয়োজন করল, যার নাম কিভাবে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করবেন। অনুষ্ঠান পরবর্তী একটা সময়ে তাকে লাস ভেগাসে যেতে হয়েছিল। রেস্টুরেন্টে তাকে পেয়ে বসল এক সাংবাদিক। সাংবাদিক বেচারা জেনিকে বাগে পেয়ে বসেছে। মঞ্চে মানুষকে বক্তৃতা দেওয়া আর বাস্তবতা যে ভিন্ন, এটা নিয়ে একটা পরীক্ষা চালানোর সুযোগ সে হাতছাড়া করল না। সে অত্যন্ত আন্তরিকতা নিয়ে বলল, জেনি, এই কক্ষে কে সবচেয়ে ধনী বলে তোমার মনে হয়? বেচারি খেতে এসে এমন কাউকে পেয়ে বসবে ভাবেনি, আর বোকার মতো এড়িয়ে যাওয়াটাও সম্ভব নয়। তাই জেনি সুন্দর করে হাসল, খুব সহজ। রিপোর্টারের চোখ বড় বড় হয়ে এলো। তাদের একটু অদূরে 3 ভদ্রলোক বসে আছেন। প্রত্যেকের জমকালো পোশাক দেখে বলার উপায় নেই কে সবচেয়ে বেশি ধনী। জেনি পুরো রোমে চোখ বুলিয়ে নিল। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আঙুল ইশারা করল, ওই যে ওই লোকটা এখানকার সবচেয়ে ধনী। জেনি যাকে ইশারা করল সে ওই 3 জনের পেছনের টেবিলে বসা। রিপোর্টার অবাক হয়ে বলল, সেটা কিভাবে বুঝলে? জেনি তার ধূর্ত হাসিটা দিল। মানুষের পোশাক দেখে ধনী চেনা যায় না, ধনী চিন্তা হয় তার আচার আচরণে। মেয়েটা তাকে টাকার উদাহরণও দিল। নতুন টাকা যেমন চকচক করে, পুরাতন টাকা তার উল্টো। ধনী ব্যক্তিরা হচ্ছে পুরাতন টাকার মতো, চকচক করবে না, কিন্তু তুমি ভালো করে তাদের দেখলেই তাদের চিনতে পারবে। কৌশল 44, অনুকরণ প্রিয় হও। ভালোমতো পর্যবেক্ষণ করো। যাকে দেখছ সে কেমন করে হাঁটছে, আস্তে নাকি জোরে, উগ্রভাবে কথা বলছে নাকি নম্রতা প্রদর্শন করছে। এমন নানাবিধ আচার আচরণ দেখে তুমি বুঝতে পারবে তোমার সামনে থাকা মানুষটি কেমন এবং কোন পর্যায়ের। পর্ব ৪৫, প্রতিধ্বনিত করা। আমরা ঠিক থোকায় থোকায় সাজানো শিমের বিচির মতো। কখনো কখনো আমাদের সাথে এমন মানুষদের পরিচয় হয়ে বসে যারা ঠিক আমাদের মতোই। আমি যেভাবে সমাজ, রাষ্ট্র ইত্যাদিকে দেখি, সেও ঠিক একইভাবেই দেখে। তখন ভেতর থেকে কেমন যেন খুশি খুশি লাগে, আরে লোকটা যে পুরোপুরি আমার মতোই। এই ঘটনাটা যখন প্রেমিক প্রেমিকার ভেতরে হয়, আমরা তাকে বলি প্রেমের রসায়ন। বন্ধুরা বলে আত্মার সম্পর্ক। ব্যবসায়ীদের চোখে সাক্ষাৎকারের মুহূর্ত। অবশ্যই এটা সেই মুহূর্ত যখন আমাদের মনে হয় তার সাথে বোধহয় আমার পূর্বে কখনো বন্ধুত্ব ছিল, নয়তো এত মিল কিভাবে সম্ভব। তুমি যেই শহরে, যেই ছোট্ট গ্রামে বড় হয়েছ, তোমার ছোটবেলা ছিল অনেক মধুর। চাইলেই কারোর সাথে বন্ধুত্ব করে ফেলেছ। তোমাদের জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের সাথে অঙ্গচ্ছেদ সেদিনই হয়েছে যেদিন তুমি দূরে সরে গেছ। নতুন পরিবেশ, নতুন শহরে এসে নিজেকে হারিয়ে ফেলেছ যেন। তোমার জীবনযাপন যেমন বদলে গেছে, ঠিক তেমনই বদলে গেছে তোমার আচার আচরণ। ঠিক এই কারণেই নির্দিষ্ট অঞ্চলে বসবাস করা মানুষদের আচার আচরণ অনেকাংশেই একই রকম হয়। অথচ এখন নতুন করে অনেকের সাথে তোমার পরিচয় হচ্ছে, নতুন করে জানতে হচ্ছে, চিনতে হচ্ছে। তোমাদের সেই জালের মতো ছিটিয়ে থাকা সম্পর্কগুলি হয়তো কেউ ফিরিয়ে দিতে পারবে না, তবে সুতো এখনও তোমার হাতে। চাইলেই তুমি বুনতে পারো নতুন সম্পর্কে গাথা। আর এই কৌশলটার নাম হচ্ছে প্রতিধ্বনিত করা। একটা বড় পাহাড়ের ওপরে দাঁড়িয়ে জোরে একবার চেঁচিয়ে উঠো তো, আমায় শুনতে পাচ্ছ? দেখবে চারদিক থেকে তোমারই কণ্ঠ তোমায় বলছে, আমায় শুনতে পাচ্ছ? এটাই প্রতিধ্বনিত করা কৌশল। অন্যের কথা পুনরায় প্রতিধ্বনিত করে তুমিও তার মতো হয়ে উঠতে পারো। স্থানভেদে ভাষা পরিবর্তনশীল। ইউরোপের অনেক দেশেই দেখা যায় ভিন্ন ভিন্ন ভাষার উপস্থিতি। উত্তর অংশ এক ভাষায় কথা বললেও দক্ষিণ ভিন্ন। এই যেমন ইতালির দক্ষিণ অংশের মানুষগুলো সিসিলিয়ান ভাষায় কথা বললেও উত্তরের মানুষদের কাছে ওটা একেবারেই দুর্বোধ্য। এমনটা আমেরিকাতেও দেখা যায়, যদিও আমরা সচরাচর খেয়াল করে উঠি না। এই যেমন আমি একবার যাত্রাপথে থেমে একটা রেস্টুরেন্টে গেলাম, তাদের কাছে সোডা চাইলাম। তারা নিজেদের মধ্যে এটাকে পপ বলে উচ্চারণ করছে। এটা খুবই স্বাভাবিক যে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম খুবই কমন, কেননা ইংরেজি ভাষাতেও এত এত শব্দ আছে যে সবগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। সবারই ফ্যামিলিতে, অফিসে, ক্লাবে কিংবা অন্য কোনো মিলনস্থলে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যা অন্যদের কাছে একেবারে নতুন।
অন্যরা তোমাদের কাছে বহিরাগত। তোমার বলার ধরনটা তাকে জানিয়ে দেবে তোমরা একই ধরনের সাদৃশ্য বজায় রাখছ। তোমার উদ্দেশ্য যখন কাউকে মুগ্ধ করা এবং তার কাছের কেউ একজন হিসেবে প্রকাশ করা, তখন তোমার একটাই পথ মাঝে, আর তা হল সে যেভাবে বলে তুমিও সেভাবেই বলো। তাকে অনুকরণ করো, দেখবে সে খুশি হয়েছে। তুমি এক মহিলাকে গাড়ি বিক্রি করতে যাচ্ছ, সে জানালো তার ছোট্ট একটা শিশু রয়েছে, সে ওই শিশুটির নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। শিশুর চেয়ে সমাজে বাচ্চা শব্দটা বেশি পরিচিত। তোমার কাজ হচ্ছে সে যা বলে তাই উচ্চারণ করা। তুমিও তোমার উত্তরে জানাও শিশুদের কথা ভেবে কোম্পানি গাড়িতে কি কি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। বাচ্চাদের জন্য নিরাপত্তা লক ব্যবস্থা, এটাকে তুমি তার সাথে মিলিয়ে এইভাবে বলতে পারো, শিশুদের জন্য নিরাপত্তা লক। এতে করে সে তোমাকে তার ঘরের মানুষদের মতোই মনে করবে। শিশু শব্দটা সে সবখানেই ব্যবহার করে বলে ওটা তার কাছে এমন একটা শব্দ যা তাকে পরিবারের অনুভূতি দেয়। অথবা মহিলা বলল, আমার দুষ্টু ছেলেটার জন্য ভয়ই লাগে। তোমার কাজও হল তাকে ছেলে বলে সম্বোধন করা। আবার যে বাচ্চা শুনতে পছন্দ করে তার সামনে শিশু কিংবা ছেলে বলার প্রশ্নই আসে না। সে যা বলবে তোমাকে তাই বলতে হবে। ব্যাপারটা এরকম, সে যদি বলে আমার শিশুটি, তুমিও বলবে আপনার শিশুটি। সে যদি বলে আমার বাচ্চাটি, তুমিও বলবে আপনার বাচ্চাটি। সে যদি বলে আমার ছেলেটি, তুমিও বলবে আপনার ছেলেটি। যে কোনো অনুষ্ঠানে প্রতিধ্বনি করো। নিজেকে একটা বড় হলঘরে কল্পনা করো তো, যেখানে নানান পেশার মানুষ উপস্থিত রয়েছে। প্রথমেই তোমার সাথে দেখা হয়ে গেল একজন আইনজীবীর। সে তার পেশা জানানোর পর তুমি তোমার পেশা জানাবে, এটাই স্বাভাবিক। সে যখন তার কাজকে পেশা হিসেবে উল্লেখ করেছে, তখন তোমাকেও পেশা শব্দটাই ব্যবহার করতে হবে। ধরো তুমি বললে, আমি জীবিকা হিসেবে অমুক কাজটা করি। এখানেই তোমার ভুলটা। তুমি জীবিকার স্থলে পেশা শব্দটার ব্যবহার করবে। এই যেমন আমি পেশা হিসেবে অমুক কাজটা করি। আবার যখন একজন নির্মাণ শ্রমিকের সাথে তোমার কথা হচ্ছে, সে পেশার চেয়ে জীবিকা শব্দটা পছন্দ করছে, তোমার জীবিকা শব্দটি ব্যবহার করতে হবে। আরও নানাবিধ পেশার মানুষদের সাথে তোমার পরিচয় হচ্ছে, যাদের কেউ নিজের কাজকে পেশা, কেউ বা নিজেকে আর্টিস্ট, এমনকি কেউ কেউ কাছাকাছি অন্য শব্দগুলো ব্যবহার করছে। বুদ্ধিমান হলে তুমি শুধুমাত্র প্রতিধ্বনি তোলে যাবে, যেমনটা সে বলে। দেখবে সে তোমাকে ঘরের মানুষের মতো কাছের মনে করবে। প্রতিধ্বনিত না করলে বিপদ। প্রশ্ন মনের ভেতরে আসতেই পারে, আমি বিপরীত করলে কি হবে? যারা আগ্রহী তাদের জন্যই ঘটনাটি। এক অনুষ্ঠানে আমি আর আমার বন্ধু পিল উপস্থিত হলাম। অনুষ্ঠানের প্রধান আয়োজক জনাব জনসন অত্যন্ত খুশি হয়ে সবার সাথে কথা বলছেন। তিনি ব্যাপক আনন্দের সাথে জানালেন, সম্প্রতি তিনি একটা বাংলো গাড়ি কিনেছেন, ওটা ঠিক পাহাড়ের পাদদেশে। এমন চমৎকার জায়গায় যাবার লোভ আমার আর পিল দুজনেরই জেকে বসল। আমন্ত্রিত হবার আশায় পিল কথা বাড়াল, বাহ, অত্যন্ত খুশির খবর, এমন একটা বাসায় আমরা যেতে পারলে খুশি হতাম। জনসন সাহেব অত্যন্ত বিমর্ষ হয়ে অন্যদিকে চলে গেলেন। এদিকে পিল দ্বিগুণ চমকাল। আমার দিকে করুণ হয়ে বলল, কি অমন মহাভারত অশুদ্ধ করে ফেললাম, তার বাসায় যেতে চাইলাম, এই যা। আমি তখন ওর ভুলটা ভাঙিয়ে দিলাম। পিল, ওটা বাসা না, বরং একটা বাংলো বাড়ি। সে ভ্রু কুঁচকে বলল, কথা তো ওই একই, আমি তো বাসা বলতে তার বাগান বাড়িকেই বুঝিয়েছি। বন্ধু পিল, নিজের বুঝ দিয়ে চললে হবে না, যে যেমনটা বলে তার সাথে তেমনটাই বলতে হয়। নেক্সট টাইম ওটাকে বাগান বাড়ি বললেই ভালো হয়। পেশাগত জীবনে প্রতিধ্বনি। পেশায় যখন তুমি বিক্রয়কর্মী, তোমাকে এই কৌশল অবশ্যই জেনে রাখা উচিত। বিক্রয় ক্ষেত্রে একই পণ্যকে বিভিন্ন নামে ডাকতে হবে। আজকালকার ক্রেতারা তোমাকে শুধুমাত্র একজন বিক্রেতা হিসেবেই মূল্যায়ন করবে না, বরং তারা তোমার কাছে তাদের কাজের সমাধানও আশা করে। তুমি যদি তাদের মতো করে চিন্তাভাবনা না করো, তারা ভাববে তুমি তাদের কাজকে ছোট করছো। একজন ঘরের মানুষ না ভেবে তোমাকে ভেবে নেবে একজন বহিরাগত, যে কিনা শুধুমাত্র পণ্য বিক্রয় করছে। আমার এক বন্ধুর ফার্নিচারের ব্যবসা আছে। সে আমায় জানাল, তার ক্লায়েন্টের মধ্যে কেউ কেউ আইনজীবী, কেউ কেউ কোম্পানির মালিক, আবার কেউ বা একজন সাধারণ ক্রেতা। ভিন্ন ভিন্ন পেশার মানুষদের জন্য তার শব্দের উচ্চারণও ভিন্নতা পায়। একজন সাধারণ ক্রেতার জন্য বাসার আসবাবপত্র শব্দটি ব্যবহার করলেও একজন আইনজীবীর জন্য তার শব্দ ভিন্ন। একজন অফিসের মালিকের জন্য সেটা অফিসের জন্য আসবাবপত্র। খেয়াল রাখবে ব্যাপারটা, যার সাথে যেটা যায় তাকে সেটা বলেই সম্বোধন করবে। পর্ব ৪৬।
ব্যক্তিত্বে দৃঢ়তা ফুটিয়ে তোলো। গতানুগতিক পুরুষালী চিন্তাভাবনা মেয়েদের সামনে তোমায় অপেশাদার প্রমাণ করতে পারে। মাঝে মাঝে আমার নিজেকেও বিব্রতকর অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। তখন নিজেকে শান্ত করার জন্য নিজেকে নিজেই বলি, লেইল, ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য। ওই রকমই একটা সময় আমার সাথে তেমন ঘটনাই ঘটেছিল। একটা প্রোগ্রাম পরিচালনা করছি যেখানে আমার শ্রোতাদের সবাই পুরুষ। সংখ্যায় তারা ২০ থেকে ২৫ জন হবে। আমি শুরুটা খুব সুন্দর করেই করলাম। স্বাগত বক্তৃতা সবাই খুব মনোযোগ দিয়েই শুনল। অনুষ্ঠানকে আরও মজাদার করতে আমি পুরুষদের মাঝে আগ্রহী ব্যক্তিদের সুযোগ দিলাম, সোজা মঞ্চে উঠে আসতে বললাম। তাদের মঞ্চে উঠানোর একটাই কারণ, আমি চাই মঞ্চে দাঁড়ানো ব্যক্তিরা খুশিমতো যে কোনো বিষয়ে কথা বলুক, অন্য সবাই সেটা শুনুক। আমি পাশেই একটা চেয়ারে বসে পড়লাম। একজন পুরুষ মঞ্চে উঠল। সে কথা বলা শুরু করল। কিভাবে একজন খেলোয়াড় সবাইকে পাশ কাটিয়ে একটা গোল দিল, কিভাবে পাস দিয়ে যাচ্ছে, এসবই তার বক্তব্যের বিষয়। পাশাপাশি তাকে অনেকেই প্রশ্ন করছে। এতটুকু পর্যন্ত আমার জন্য বোধগম্য থাকল। কিছুক্ষণ পর ফুটবল নিয়ে এমন সব প্রশ্ন আসতে লাগল যেগুলো আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, অজানা। মেয়েরা ফুটবল খেলা পছন্দ করে না, এটা সবার জানা কথা। অথচ পুরুষদের ওটা মুখস্থ। কোনটাকে কর্নার বলে, কোনটাকে হেড বলে, তা তাদের নখদর্পণে। আমি খুবই বোর হয়ে উঠলাম। ওরা ফুটবল নিয়ে আলোচনা করছে তো করছেই, অথচ আমার মনে হচ্ছিল ওরা যেন এলিয়েনদের ভাষায় কথা বলছিল। সেই রাতে আমার ঘুম হয়নি ঠিকমতো। ব্যাপারটা আমাকে প্রচণ্ড রকম চিন্তায় ফেলে দিল। ভাবতে থাকলাম, আমার পরিস্থিতিতে যে কেউই পড়তে পারে, অথবা নিত্য পড়ে চলেছে। দ্বিতীয় ঘটনাটা ঘটেছে আরেক দিন, তবে এবার এর শিকার অন্য একজন। হসপিটালের ওয়েটিং রুমে বসে আছি। পাশে বসেছেন এক ভদ্রলোক। আশেপাশে পড়ার মতো কিছুই পেলাম না। অনেক হসপিটালের ওয়েটিং রুমে নিউজ পেপার, ম্যাগাজিন থাকে পড়ার জন্য। বোধ করি ভদ্রলোকও একই পরিস্থিতিতে আছেন। অগতে দুজনেই চুপচাপ বসে আছি। এমন সময় বেশ কয়েকজন নার্স ওখানে প্রবেশ করল। তারা নিজেদের মধ্যে বাচ্চার জন্মদান প্রক্রিয়া এবং ক্লিনিক্যাল নানা বিষয় নিয়ে আলোচনা করছে। অধিকাংশ বিষয় বাচ্চাদের সাথে সম্পর্কিত এবং একজন নারী হিসেবে ওসব আমি বুঝতে পারছিলাম। নার্সদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুনতে ভদ্রলোকের দিকে চোখ গেল। বেচারা ঘেমে একাকার হয়ে গেছেন। চোখ মুখ দেখে বুঝলাম সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আমার সেই দিনকার মতো পরিস্থিতি। বেচারা। সঠিক উপমার ব্যবহার নিশানায় লক্ষ্য ভেদ করে। নানান সেক্টরে নানান ভাষা প্রচলিত রয়েছে, যেসব ভাষা একমাত্র তারাই বুঝতে পারে যারা ওটা নিয়মিত শ্রোতা। যেমন রেসলিং খেলার উত্তেজিত ধারাভাষ্য একজন দর্শক খুব সহজেই বুঝে যাবে যদি সে রেসলিংয়ের নিয়মিত দর্শক হয়ে থাকে। তেমনি ফুটবল, হকি কিংবা আরও যত ধরনের খেলা রয়েছে সবখানেই কমবেশি রূপকের ব্যবহার হয়। ওই ছোট্ট লাইনগুলো শুনলেই তুমি ধরে ফেলতে পারবে ওরা কি নিয়ে আলোচনা করছে। সেদিন আমিও এতটা বিব্রতকর অবস্থায় পড়তাম না যদি আমি ফুটবল খেলার নিয়মিত দেখতাম। নারী পুরুষদের যেমন বিচরণের ক্ষেত্র আলাদা, তাই পছন্দের দিকেও কিছুটা আলাদা থেকেই যায়। ব্যাপারটা এমন, তুমি যখনই কারো পছন্দের বিষয় নিয়ে কথা বলতে থাকবে, সে যত লাজুক হোক তোমার সাথে যুক্ত হয়ে যাবে। আরেকজন বিক্রয় কর্মীর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে তার ক্রেতা ঠিক কী বিষয়ে আগ্রহ রাখছে। কৌশল ৪৬। ব্যক্তিত্বে দৃঢ়তা ফুটিয়ে তোলো। তোমার মুকেল একজন বৃক্ষপ্রেমী, তবে তুমি বৃক্ষ এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করো, সে খুশি হবে। বৃক্ষ নিয়ে কত উপমা প্রচলিত রয়েছে। প্রসঙ্গ ধরে দু একটা তার সামনে বলো, তার মন জয় করা অনেক সহজ। অথবা তোমার বসের অনেকগুলো স্পিডবোট রয়েছে, স্পিডবোটের গুরুত্ব তোমার আলোচনার বিষয় হতে পারে। এর এত ছোট্ট একটা যান পানিতে কিভাবে এত দ্রুত ছুটে, তোমার প্রশ্ন থাকতেই পারে। এমন প্রশ্নে বস কিন্তু আদতে খুশিই হবেন। তোমার শ্রোতার জীবনযাপন সম্পর্কিত যে কোনো প্রশ্ন তাকে বাড়তি উত্তেজনা দেবে। তার প্রিয় শখও তোমার লক্ষ্যবস্তু হতে পারে। পর্ব ৪৭। নিজেকে একজন এম্প্যাথাইজার হিসেবে গড়ে তোলো। হ্যাঁ, আচ্ছা, এসবের পেছনের কাহিনী। অন্যের কথার জবাব আমরা হ্যাঁ, আচ্ছা ইত্যাদি ছোট শব্দে দিয়ে প্রতিধ্বনিত করে থাকি। এসব শব্দের উদ্দেশ্য একটাই, শ্রোতাকে বোঝানো আমি তোমার কথা শুনছি। হ্যাঁ কিংবা আচ্ছা শব্দগুলো আমরা কখনো কখনো নিজের অজান্তেই ব্যবহার করে ফেলি, অভ্যাস বলা চলে। অথচ আমি বা আমরা অন্যের কথাটা ঠিকভাবে না শুনেই জবাব দিচ্ছি
আচ্ছা, আমার বন্ধু পল এই ব্যাপারটার উৎকৃষ্ট উদাহরণ। তাকে আমি যখনই কোনো কিছু বলি, সে জবাবে হ্যাঁ হুঁ শব্দ করে। একদিন আমার মনে হলো, সে যতই হ্যাঁ হুঁ করুক না কেন, আদতে আমার কথা শুনছে না, তার মনোযোগ অন্য কোথাও। আমি তাকে থামিয়ে বললাম, পল, আমি কি বলছি জানো? সে ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল, ধরা পড়ায় কিছুটা লজ্জিত হল। তারপর, না মানে, তুমি বলছিলে, ওফ, মনে আসছে না। তবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে হুঁ হ্যাঁ করে হলেও জবাব দিচ্ছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার চেয়ে হুঁ হ্যাঁ বলে জবাব দেওয়া ভালো। বড় বড় ব্যক্তিরা কখনই এমন সব শব্দে জবাব দেয় না, তারা পূর্ণ বাক্যে তাদের মনোভাব তুলে ধরে। এম্পাথাইজাররা কারা? এম্পাথাইজার বলতে বোঝায় যারা ঠিক তোমার মতো করে তোমার কথায় সহানুভূতি, আবেগ, অনুভূতির মিশ্রণ ঘটিয়ে নিজের জবাব দেন। এম্পাথাইজারদের জবাব শুনলে মনে হতে থাকবে সে তোমার দুঃখে তোমার সমান কষ্ট পেয়েছে। একজন এম্পাথাইজার এবং একজন সাধারণ মানুষের প্রধান পার্থক্য হল তাদের প্রতিক্রিয়া। একজন সাধারণ মানুষ হ্যাঁ হুঁ আচ্ছা বলে জবাব দিলেও একজন এম্পাথাইজার তার পরিপূর্ণ জবাব তোমার প্রতি সহানুভূতি নিয়েই দেবে। অথবা, তোমার এই কাজটা সত্যি প্রশংসাযোগ্য। তোমার কোনো একটা কাজে তারা বলবে, আমি অত্যন্ত খুশি যে তুমি এই পদক্ষেপটা নিয়েছ, আমার মতে এটা তোমাকে সাহায্য করবে। যখন থেকে তুমি পূর্ণমাত্রা জবাব দিতে শুরু করবে, দেখবে তোমার সাথীর চোখে মুখে উচ্ছ্বাস, কারণ তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনছ। ওরা অন্যের দুঃখে সমান সহানুভূতি দেখায়। শুনে খুবই কষ্ট লাগল। কৌশল ৪৭। নিজেকে একজন এম্পাথাইজার হিসেবে গড়ে তোলো। স্বভাবজাত হ্যাঁ হুঁ আচ্ছা বলে জবাব দেওয়া থেকে বিরত থাকো। তোমার জবাব যেন পরিপূর্ণ বাক্যে এবং সহানুভূতি নিয়ে হয়। যেমন, আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাচ্ছ, অথবা এটা দারুণ ব্যাপার। তোমার সহানুভূতি তাকে উৎসাহ দেবে তার পরবর্তী কথাগুলো বলতে। পর্ব ৪৮। ইন্দ্রিয়ের প্রয়োগ বুঝে সঠিক এম্পাথাইজ, একটি কার্যকরী কৌশল। বছর 10 আগের ঘটনা। ব্রেন্ডা নামের একটা মেয়ে আমার সাথে রুম শেয়ার করে থাকত। সে একটা নাচের স্কুলে শিক্ষকতা করত। শুধুমাত্র প্রফেশন হিসেবে সে নাচ শেখাতো বিষয়টা কেমন নয়, বরং ওটাই ছিল তার দুনিয়া। তার বিছানার চারপাশে বিশ্বের বাঘা বাঘা সব নাচের গুরুদের ছবির সমাহার সব সময় চোখে পড়ত। যে কেউ দেখলেই বুঝতে পারবে সে নাচ কতটা পছন্দ করে। আমাদের মেসটা এমন এক জায়গায় অবস্থিত যার আশপাশে অনেক বেশি কলকারখানা রয়েছে। ওগুলো থেকে এত বেশি শব্দ আসত যে মাঝে মধ্যে আমি টেলিফোনের রিং হবার শব্দও শুনতাম না। তবে ব্রেন্ডার বেলায় তা ভিন্ন। সে ঠিকই শুনে ফেলত। যত বিচ্ছিরি কিংবা বিকট শব্দই আসুক, তাকে দমাতে পারত না। একদিন কৌতূহল বসে বললাম, ব্রেন্ডা, তোমাকে একটা ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। ব্রেন্ডা আমার দিকে তাকালো। কি ব্যাপারে বলো? যে কোনো শব্দ তোমার কান এড়ায়, কারণটা কি? ও হাসল, তারপর হাত নাড়িয়ে বলল, আমি একজন ভালো শ্রোতা। ছোটবেলা থেকেই আমার এই অভ্যেসটা গড়ে উঠেছে। আমি ঠিক যেদিন থেকে আমার শোনার ক্ষমতা বৃদ্ধি করেছি, সেদিন থেকে আমি যে কোনো শব্দই আলাদা করে অনুভব করতে শিখেছি। আমরা যে কোনো বিষয় বুঝতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য নেই। এই 5টি ইন্দ্রিয় হল: 1 দেখা, 2 শোনা, 3 অনুভব করা, 4 গন্ধ পাওয়া, 5 স্বাদ পাওয়া। বিশেষজ্ঞদের মতে প্রতিটি মানুষ স্বাতন্ত্র্য। পঞ্চ ইন্দ্রিয়ের ভেতরে প্রত্যেক মানুষের যে কোনো একটি ইন্দ্রিয় খুবই প্রখর। ব্রেন্ডার ক্ষেত্রে সেটা তার শোনার ক্ষমতা। তাই এই ক্ষমতা বৃদ্ধিতে তার ছোটবেলার কিছু ঘটনা খুব প্রভাব রেখেছে। সে আমায় বলেছে তার বড় হওয়া নিউ ইয়র্কের একটা অন্ধকার প্রকোষ্ঠে। তার বাসায় বারান্দা না থাকায় বাইরের ঝকঝকে পৃথিবীটাকে সে নিজের চোখ দিয়ে দেখার সুযোগ পায়নি, বরং সে বাইরের দুনিয়াকে কান দিয়ে অনুভব করেছে। রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীদের কথোপকথন, ঘোড়ার গাড়ি কিংবা মোটর গাড়ির আওয়াজ সে নিত্য অনুভব করত। ফলে তার চোখের তুলনায় কানে শোনার ক্ষমতা বেড়ে গেছে। তারই ফলশ্রুতিতে সে চোখে দেখার চেয়ে কানে শুনে সেটা বেশি অনুভব করতে পারে। একজন এম্পাথাইজার হিসেবে আমি তার জবাবে কিছুটা ভিন্নতা আনলাম। এটা চমৎকার দেখাচ্ছে শব্দটাকে আমি এভাবে বললাম, এটা চমৎকার শোনাচ্ছে। তুমি যা বোঝাতে চাইছ তা আমার চোখে স্পষ্ট। এটাকে এভাবে বললাম, আমি তোমায় শুনতে পাচ্ছি। শব্দগুলো অসম্ভব কাজে দিয়েছে। তার কাছ থেকে আমি বরাবরের তুলনায় একটু বেশি মনোযোগ পেতে আরম্ভ করলাম।
ব্রেন্ডার ক্ষেত্রে দেখাকে সোনা হিসেবে উচ্চারণ করলেও অন্য যারা চোখে দেখাকে বেশি প্রাধান্য দেয় তাদের জন্য আগের বাক্যগুলো অপরিবর্তিত রাখলাম। এই যেমন, তুমি যা বোঝাতে চাইছ তা আমার চোখে স্পষ্ট। এটা চমৎকার দেখাচ্ছে। আমি এমনটা করছি, এটা চোখে দেখতে চাই না। বিষয়টা কিভাবে হবে আমায় দেখাও। আমার আন্দাজ থেকে বলছি, একটি কুঞ্চিত অভিব্যক্তি। বরফে ঢাকা পাহাড়ে ঘোরার মজাই অন্যরকম। আমরা কয়েকজন এক শীতের ছুটিতে বেরিয়ে পড়লাম ঘুরতে। সাথে আমার রুমমেট ব্রেন্ডাও রয়েছে। সারা দিনের ঘোরাঘুরির শেষে আমরা যখন হোটেলে গল্পে মেতে উঠলাম, সবাই কোনো না কোনো ঘটনা বলতে লাগল। দেখলে বরফ কতটা শক্ত ছিল? আরেকজন বলল, তবে যাই বলো, বরফ অনেক বেশি পিচ্ছিল। আমি অনুভব করেছি আরেকটু হলে দুমড়ে পড়তাম। আমি নিজেও একটা মন্তব্য যোগ করলাম, তবে এই সৌন্দর্য চোখে দেখার মতো। উফ, কি দারুণ! যেদিকে তাকাই পাহাড় আর পাহাড়। পাহাড়ের উপর দিয়ে সূর্যিমামা উঁকি দিচ্ছিল। অসাধারণ! সবার চোখমুখে উচ্ছ্বাস থাকলেও ব্রেন্ডা কিছুটা দুঃখ করে বলল, অথচ পুরো চারদিকে কেমন যেন নিস্তব্ধতা ছড়িয়েছিল। বাতাসের শব্দটা ছাড়া আর কোনো শব্দই কানে আসেনি। এই অবস্থায় আমার বুঝতে অসুবিধা রইল না, সবাই তার মূল ইন্দ্রিয় দিয়ে ব্যাপারগুলো দেখেছে। কারো সেটা চোখ, অথবা কারো সেটা কান, কেউ বা তার অনুভূতি শক্তি কাজে লাগায়। একটি সহজ সমাধান। নানাবিধ মানুষদের কথা বলার হিসেব নিকেশ নির্ভর করে সে কোন ইন্দ্রিয়ের উপরে বেশি নির্ভরশীল তার উপরে। সুতরাং কারো সাথে কথা বলতে গেলে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। তোমাকে যা করতে হবে, উক্ত ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তুমি তার সাথে কথা বললেই বুঝবে সে কোন ইন্দ্রিয়ের সাথে বেশি পরিচিত। ধরো তোমার ব্যবসায়িক সহকর্মী তোমায় বলল, এই প্ল্যানটা কাজে লাগাতে পারলে আগামী 6 মাসের মধ্যেই আমরা ফলাফল দেখতে পাব। তোমার উক্ত সহকর্মী চাক্ষুষ দেখার উপরে বেশি গুরুত্ব দেয়। তাকে তুমি জবাবে এভাবে বলতে পারো, তোমার পরিকল্পনাটা আমার চোখে স্পষ্ট, ভালো কিছু হবে মনে হচ্ছে। ধরো তোমার উক্ত সহকর্মী এভাবে বলল, এই পরিকল্পনা যেভাবে প্রতিধ্বনিত হচ্ছে তাতে ভালো কিছু হবে আশা করি। তোমার জবাবটাও তার সুরে হবে, তোমার পরিকল্পনা আমার কাছে ভালো শোনাচ্ছে, অথবা আমি তোমার কথাগুলো শুনতে পাচ্ছি। এরকম করেই তুমি প্রতিটি স্বতন্ত্র ব্যক্তির সাথে কথাবার্তা চালিয়ে যেতে পারো। কৌশল 48। ইন্দ্রিয়ের প্রয়োগ বুঝে সঠিক এম্প্যাথাইজ। তোমার সাথী তার ইন্দ্রিয়ের কোন অংশটার উপরে বেশি পরিমাণে নির্ভরশীল? তুমি তার সাথে কথা বললেই বুঝবে সে চোখ, কান, নাক কিংবা অন্য কোন ইন্দ্রিয় বেশি ব্যবহার করে কিনা। তোমার উত্তরটাও তার সাথে মিলিয়ে তার মতো করে জবাব দাও। এটা তাকে অনুভব করাবে তুমিও তার মতোই ভাবছ। পর্ব 49। বাক্যের শুরুতে আমরা আমাদের কথোপকথনের গভীরতা যেন বলছে আমরা পুরনো বন্ধু ছিলাম। আড়িপাতা একটা খারাপ স্বভাব হলেও মাঝে মধ্যে এটি অনেক বেশি কাজে লাগে। এই ধরো, তোমার সামনে দুজন ব্যক্তি খুশ গল্পে মজে আছে। তুমি দেখে বলে দিতে পারবে না তাদের সম্পর্ক কী রকম। তারা কি বন্ধু? তারা কি সদ্য পরিচিত হয়েছে এমন? এর উত্তর জানতে গেলে অল্প একটু সময়ই যথেষ্ট। এমন না যে তারা বন্ধু দোস্ত বলে চেঁচিয়ে উঠবে আর তুমি ওদের সম্পর্কে বুঝে নেবে। আরেকটা দৃশ্য অবতারণা করো। তোমার সামনে একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে। এদের সম্পর্কটা কি? ভাই বোন, স্বামী স্ত্রী, নাকি দুজনই সদ্য পরিচিত? এক্ষেত্রে তারা তোমায় শুনিয়ে শুনিয়ে নিশ্চয়ই নিজেদের জান, টিয়া, ময়না বলে ডাকবে না। কিভাবে এদের সম্পর্ক নিরূপণ করবে? এর উত্তর পেতে হলে তোমায় কিছুক্ষণ কান পেতে তাদের কথা শুনতে হবে। মানুষের কথার মাঝে এমন কিছু শব্দ থাকে যেগুলো দিয়ে তুমি তাদের সম্পর্ক নির্ধারণ করতে পারবে। সেগুলো কি জানতে চাও? লেভেল 1, গতানুগতিক কথাবার্তা। দুজন অচেনা মানুষ যখন নিজেদের মাঝে কথা বলে তারা গতানুগতিক বিষয় নিয়েই কথা বলে থাকে। তেমনই একটা কমন সাবজেক্ট হচ্ছে আবহাওয়া। একজন এভাবে বলতে পারে, আজ আমরা কি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন দেখছি। কিছুক্ষণ বৃষ্টি হলে মন্দ হতো না, কি বলো? লেভেল 2, প্রকৃত অবস্থা। দুজন অপরিচিত ব্যক্তি এভাবেও কথা বলতে পারে। লেভেল 2 এর ব্যক্তিরা পরপরই পরিচিত, কিন্তু সম্পর্ক অত মধুর নয়।
জন, দেখেছ এবার কি ঝুম বৃষ্টিটাই না হচ্ছে, অথচ গত বছর বৃষ্টির নামগন্ধ পাচ্ছিলাম না। বাপরে, যে গরম পড়ছে, মন চাইছে এখনই পুকুরে ঝাঁপিয়ে পড়ি। লেভেল ৩, অনুভূতির প্রকাশ এবং ব্যক্তিগত প্রশ্ন। যখন দুজনের বন্ধুত্ব থাকে, তারা বিভিন্ন ব্যক্তিগত অনুভূতি শেয়ার করে। এই যেমন একজন বলল, জর্জ, গ্রীষ্মকাল আমার ভীষণ প্রিয়। এমনকি তারা ব্যক্তিগত প্রশ্ন করতেও ভাববে না। তোমার কথা বলো বেনি, তোমার গ্রীষ্মকাল পছন্দ? লেভেল ৪, আমরা যুক্ত করে কথা বলবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব এমন দুজনের সম্পর্কে যারা বন্ধুত্বকে ছাড়িয়ে অন্তিকতার শীর্ষে পৌঁছে গেছে। তারা উভয়েই আমরা এবং আমাদের এই শব্দ দুটো অত্যাধিক ব্যবহার করবে। দুজন বন্ধু নিজেদের সাথে এভাবে কথা বলতে পারে, আবহাওয়াটা যদি এমন থাকে তবে এই গ্রীষ্মকাল আমাদের দারুণ কাটবে। প্রেমিক প্রেমিকা দম্পতির কেউ একজন বলতে পারে, এই গ্রীষ্ম আমাদের জন্য ভালোই যাচ্ছে, আমরা সমুদ্র স্নানের পরিকল্পনা করতে পারি। কি বলো তুমি? মনে করো কোনো একজন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক খুবই সাধারণ। তুমি চাচ্ছ এই সাধারণ সম্পর্কটাকে অন্তিকতা সম্পর্ক পর্যন্ত টেনে নিবে। সম্পর্ক গাঢ় করার কৌশলটায় আমরা আমাদের শব্দটা চমৎকার ভূমিকা পালন করে। যখন তুমি আমরা আমাদের শব্দটা দিয়ে বাক্য শুরু করবে, সেটা অত্যাধিক জোরালো শোনাবে। যাদের কথাবার্তা জোরালো শোনায়, আমরা সবাই চাই তাদের সংস্পর্শে থাকতে, এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব করতে। বন্ধুত্ব পর্যন্ত লেভেল ১ ও লেভেল ২ এর কথোপকথন চলতে পারে। কারো সাথে অন্তরঙ্গ হতে চাইলে লেভেল ৩ ও লেভেল ৪ অনুসরণ করা আবশ্যিক। একটা কাল্পনিক চরিত্র অবতারণা করো। ধরো তোমার পছন্দের একজন মানুষের নাম রিবান, যার সাথে ভালো সম্পর্ক করতে চাচ্ছ। তার সামনে গিয়ে দাঁড়াও। তুমি তাকে একজন বন্ধুর মতো বলো, রিবান, নতুন সরকার নিয়ে তোমার মনোভাব কেমন? সে নিশ্চয়ই কিছু একটা জবাব দিয়ে দেবে। এই অবস্থায় আমরা কৌশলটা ব্যবহার করো। তুমি এভাবে পরের প্রশ্নটা তৈরি করো, তোমার কি মনে হয় আমরা এই সরকারের আমলে উন্নতি করতে পারব? এমনভাবে বলার ফলে সে অনুভব করবে আমরা তো মনে হয় কাছের কেউ। কৌশল ৪৯, বাক্যের শুরুতে আমরা। এই কৌশল ব্যবহার করে তুমি এমন মানুষের সাথেও সখ্যতা গড়ে নিতে পারবে যার সাথে এই কিছুক্ষণ আগেই পরিচিত হয়েছ। আমরা, আমাদের এই শব্দ দুটো শুনতে সাধারণ শোনালেও এদের কার্যকারিতা অনেক বেশি। তুমি লেভেল ১ এবং ২ ব্যবহার না করে মানুষের সাথে লেভেল ৩ অথবা ৪ মতো করে কথা বলো, এটা অনেক বেশি বাস্তবসম্মত। পর্ব ৫০, তাৎক্ষণিক স্মৃতি। আমাদের নিজস্ব কৌতুক। স্বামী স্ত্রী নিজেদের মাঝে এমন কিছু ভাষার প্রয়োগ করে যা বাইরের মানুষের বোঝার কোনো সাধ্য নেই। বন্ধুবান্ধব, অফিস আদালত, চারিদিকেই এমন কিছু বিশেষ ভাষা ব্যবহৃত হয়ে থাকে। বাইরের মানুষ যখন এর সম্মুখীন হয়, ভাবতে থাকে এরা কি বলে এসব, কিছুই তো বুঝি না। আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতাম। ওখানে টিম ওয়ার্ক প্রথা খুব বেশি প্রচলিত ছিল। সবার অংশগ্রহণে কাজে পেত নতুন ছোঁয়া। যে কোনো কাজ শেষ করতে পারলেই আমরা খুশিতে চেঁচিয়ে উঠতাম, আমরা সফল হয়েছি। একদিন খবর পেলাম আমাদের মালিক পক্ষের একজন কোনো একটা ভবনে চড়তে গিয়ে উল্টে পড়েছেন। ভদ্রলোকের পায়ের কয়েকটা আঙুল ভেঙে গেল। পরবর্তী মিটিংয়ে সেই ভদ্রলোককে একটা ক্র্যাচে ভর দিয়ে অফিসে আসতে হলো। তিনি ক্র্যাচটা নাড়িয়ে নাড়িয়ে বললেন, আজ থেকে সমস্ত টিমওয়ার্ক বন্ধ, সবাই আলাদা আলাদা স্বতন্ত্র কাজ করবে। টিমওয়ার্কের উপরে তার কিসের এত রাগ বোঝা গেল না। ব্যাস, এরপর যখনই কোম্পানিতে কেউ কোনো কিছু বাতিল করত, সবাই টিটকারি করত, এটার উপরে আমি ক্র্যাচ নাড়াচ্ছি। কিছুদিন পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নতুন কর্মীরাও এই শব্দগুলো ব্যবহার করতে লাগল, অথচ তারা পেছনের কাহিনী কিছুই জানে না। আমি এবং দায়ান দুজন দুজনের সাথে দেখা হলেই হ্যালো বলার পরিবর্তে বলি, প্যাক প্যাক। জানি ব্যাপারটা হাস্যকর শোনাচ্ছে। কোনো এক অনুষ্ঠানে এই প্যাক প্যাক শব্দটার কারণেই ওর সাথে আমি পরিচিত হয়েছিলাম। ওটাই হয়ে গেছে আমাদের গোপন ভাষা। ৫ বছর আগে ওর সাথে প্রথম পরিচয়। সে আমাকে জানালো সে একটা হাঁসের খামারে বড় হয়েছে। একজন মানুষ হাঁসের খামারে বড় হবে, এটা হাস্যকর ব্যাপার। বুঝলাম সে আমার সাথে মজা করছে। আমি মজা করে বললাম, আমি কখনো হাঁসের খামার দেখিনি। সে হেসে বলল, এই দেখো।
বেচারা হাঁসের মতো হাত পা ভাঁজ করে হাঁটতে লাগল, আর কিছুক্ষণ পরপর প্যাক প্যাক করে উঠছে। এরপর আমিও ওর সাথে যুক্ত হলাম। দুজন হাঁসের মতো কিছুক্ষণ হাঁটলাম। সূক্ষ্মভাবে দেখলে এটা আমাদের পাগলামি ছাড়া আর কিছুই নয়, ছেলে মানুষইও বলা যায়। সময়ে সময়ে আমরা এমন অনেক কাজ করে ফেলি যার পিছনে কোনো যুক্তি কাজ করে না। পরের দিন আমার মোবাইলে একটা ফোন এলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, প্যাক প্যাক। মুখে হেসে চলে এলো। আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে বললাম, প্যাক প্যাক। এই ভাষা আমরা দুজন ছাড়া আর কারও বোঝার সাধ্য আছে? অথচ এই সাংকেতিক শব্দ আমাকে আরও বেশি পরিমাণে আন্দোলিত করেছে। কৌশল 50। তাৎক্ষণিক স্মৃতি। কারো সাথে প্রথম পরিচয়ের সময়টা মনে রাখলে ভবিষ্যতে কাজে লাগে। প্রথম সাক্ষাতে এমন কিছু শব্দ ব্যবহৃত হয়, ওটা স্মরণে রেখে পরবর্তী সাক্ষাতে সেটা ব্যবহার করা যায়। এমন কোনো শব্দ যেটা ওই ব্যক্তিটিকে হাসাবে, আন্দোলিত করবে। তারপর টক করে পরের সাক্ষাতে ওটা বলে কথা শুরু করো। উভয় সম্পর্কের অনন্যতা উপলব্ধি করবে অতি স্বল্প সময়ে।